দায়িত্ব নেয়ার কয়েক ঘন্টার মধ্যে অপতথ্যের শিকার হলেন খোদ তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। একটি স্যাটেলাইট পেজ থেকে তার নামে বিদ্যুৎ গ্যাস নিয়ে বানোয়াট মন্তব্য ছড়াতেই শুরু হয় তুমুল আলোচনা। এর কিছু সময় পরে প্রধানমন্ত্রীকে টার্গেট করে ছড়ানো হয় সংবেদনশীল গুজব। তবে অপতথ্য সব সীমা ছাড়িয়ে যায় যখন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ছবি পোস্ট করে দাবি করা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি আইসিইউতে ভর্তি। চলুন দর্শক, কয়েকটা ফ্যাক্ট চেক আমরা দেখে নিই, তারপর আলাপে যাব। সম্প্রতি তথ্যমন্ত্রী আন্দালিব রহমানের নামে বিদ্যুৎ ও গ্যাস প্রসঙ্গে ছড়ানো মন্তব্যটিকে ঘিরে তৈরি হয় বিভ্রান্তি। কিন্তু বাংলা ফ্যাক্ট টিমের অনুসন্ধানে দেখা যায় বক্তব্যটি আসলে তথ্যমন্ত্রীর নয়। তথ্যমন্ত্রীর নামে প্রচারিত মন্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণও পাওয়া যায়নি। মূলত গুপ্ত টিভি নামের একটি ব্যঙ্গাত্মক পেজ থেকে ভুয়া এই দাবিটির সূত্রপাত ঘটে। একইভাবে বিভ্রান্তি আরও বাড়ে যখন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নামে একটি ভুয়া মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়। তবে অনুসন্ধানে গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে জয়শঙ্করের এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। আওয়ামী লীগপন্থী বিভিন্ন আইডি ও অ্যাকাউন্ট থেকে এই ভুয়া বক্তব্যটি ছড়ানো হয়েছে। ওদিকে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের বিরুদ্ধে 6 মাসে 512 জন গুম হওয়ার দাবি নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। যাচাইয়ে দেশি বিদেশি কোনো মানবাধিকার সংস্থা বা নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। অনুসন্ধানে একটি নিখোঁজের ঘটনা ছাড়া 6 মাসে 512 জন গুমের কোনো তথ্যের অস্তিত্বও মেলেনি। পরে আজাদ নিজেই জানান বক্তব্যে ভুলবশত খুনের স্থলে গুম শব্দটি ব্যবহার করেছেন এবং সংখ্যাটিও ভুলভাবে বলেছেন। গুজব এখানেই শেষ নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস আইসিইউতে চিকিৎসাধীন এমন দাবিতে ছড়ানো ছবিটিও আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। বিশ্বস্ত গণমাধ্যম বা ডক্টর ইউনূসের সংশ্লিষ্ট কোনো অফিসিয়াল সূত্রেও এমন চিকিৎসার তথ্য পাওয়া যায়নি। যাচাইকারী প্রযুক্তিতে ছবিটি এআই নির্মিত হওয়ার সম্ভাবনা 99.9% পাওয়া গেছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে একের পর এক ছড়ানো হচ্ছে নানান ধরনের গুজব। যথারীতি রাষ্ট্র ও সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভিডিও বা তথ্য দেখে বিশ্বাস না করে এর উৎস ও প্রেক্ষাপট যাচাই করে তবেই বিশ্বাস ও প্রচারের পরামর্শ বিশ্লেষকদের। শায়ক দাস, ৭১। আগে জানিয়েছে আমাদের সঙ্গে যুক্ত আছেন জার্মানি গোয়েথে ইউনিভার্সিটি ফ্রাঙ্কফুর্টের এআই ও ডেটা প্রাইভেসি রিসার্চার মাহফি ইসলাম এবং একই সঙ্গে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার ফ্যাক্ট চেকার মেহেদী হাসান আকাশ তো আছেনই। দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মাহফি ইসলাম আপনার কাছে আসবো, সমাধানের একটা পথ খোঁজার চেষ্টা করব। তার আগে আপনাকে একটু শোনাতে চাই বাংলাদেশে আসলে কোন প্যাটার্নের গুজবগুলো ছড়াচ্ছে, তাতে করে আলাপ করতে সুবিধা হবে। মেহেদী হাসান আকাশ, একটু বলবেন আসলে ফ্যাক্ট চেকার হিসেবে কোন ধরনের অপতথ্যগুলো সবচেয়ে বেশি ফ্যাক্ট চেক আপনাদের করতে হচ্ছে? কারণ সাম্প্রতিক সময় আমরা যখন দেখলাম মন্ত্রিসভার রদবদল হলো, তখন ক্রমাগত নতুন মন্ত্রীদের দিয়ে নানা রকমের রিউমার ছড়াতে আমরা দেখলাম এবং আজকে খোদ ডক্টর ইউনূস আইসিইউতে এমন একটা রিউমারও ছড়ানো হলো। কি কি পাচ্ছেন আসলে, প্যাটার্নটা একটু বলবেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আসলে গুজবটা নির্ভর করে আসলে নির্দিষ্ট ইভেন্টের উপরে। আসলে ওই সার্টেন পিরিয়ডে আসলে কি ধরনের ইভেন্ট চলছে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে এবং অন্যান্য ক্ষেত্রে, জি, এর উপর আসলে গুজবগুলো নির্ভর করছে। তো আমরা সাম্প্রতিক সময়ে মন্ত্রিপরিষদের কথাটা বললেন, এরপর হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন হলো। আসলে এই রকম একটা ট্রানজিশনাল পিরিয়ডে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি আসলে পলিটিক্যাল পার্সনদের নিয়ে আসলে বেশি গুজব ছড়াচ্ছে। তো এই ধরনের গুজবের ক্ষেত্রে একটি বড় বিষয় হচ্ছে উক্তি ভিত্তিক গুজব আর কি। তো একটা সময় আমরা এই ধরনের গুজবের ক্ষেত্রে দেখেছি যে আসলে বিভিন্ন ধরনের গণমাধ্যমের ফটোকার্ডের আদলে ভুয়া ফটোকার্ড তৈরি করে বিভিন্ন জার্নালে উক্তি ছড়া হতো, যেটা মানুষজন সহজে বিশ্বাস করত। তবে এখন মানুষের তথ্য প্রাপ্তির যে উৎসগুলো, সেগুলো আসলে মানে একটা বিশাল পরিবর্তন ঘটেছে। মানুষজন এখন শুধুমাত্র মেইন স্ট্রিম মিডিয়ার উপর নির্ভরশীল নয়। যেহেতু এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে তারা তথ্য নিচ্ছে, এই কারণে বিভিন্ন ধরনের ভুইফোর পেজ আর কি, যেগুলো আসলে একই সাথে বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া জার্নালিজমের নামে আসলে বহুত ধরনের পেজ তৈরি হচ্ছে। তো তাই আসলে মানুষজন এই ধরনের পেজের উপর বেশি নির্ভরশীল হয়ে গেছে। তারা ভাবছে মেইন স্ট্রিম মিডিয়া গুলো বায়াস তথ্য দিচ্ছে, এই প্ল্যাটফর্ম গুলোতে আমরা মানে হচ্ছে ফ্যাক্টটা পাচ্ছি। এরপরে আসলে কিছু ভুইফোর পেজের তৈরি হয়েছে। সেই পেজগুলো
এখন আর হচ্ছে তাদের কোনো গণমাধ্যমের আদলে এটা এটা ফটোগ্রাফ এটা- তৈরি এটা করে একটা তার নামে সংবেদনশীল বক্তৃতা তথ্য তৈরি আপনি করতে দিলেন হচ্ছে। আসলে, যে গণমাধ্যমের যে গেস্টার তাদের যে প্যাটার্ন সেই রকম একটা গেট আপ নিয়েই আসলে অপতথ্যগুলো একদম আয়োজন করে ছড়ানো হচ্ছে। জি, জি, স্যাটার জি। পেজের কথা আমরা বলছিলাম, স্যাটার পেজ কি এখনো সেই মাথা ব্যথাটা ধরে রেখেছে গুজব ছড়ানোর ক্ষেত্রে? জি, জি, অবশ্যই। এখন তো সেই মাথা ব্যথাটা আরো বেড়ে গিয়েছে আমি মনে করি। এখন হচ্ছে স্যাটায়ার পেজ গুলো কেউ আ এতটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, তারা সেই জায়গা থেকে মানে তাদের মানে পেজ ক্যাটেগরি স্যাটায়ার প্যারোডি থেকে তারা সরাসরি নিউজ আউটলেট হিসেবে ঘোষণা করে দিচ্ছে নিজেদের। এবং তারা হচ্ছে নিজেদের ফটো কার্ড গুলোতে কোন ধরনের পরিচয় উল্লেখ না করে খুবই হাইলি ডিজাইনড ফটো কার্ড তৈরি করে বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া উক্তি প্রচার করছে। এখন বুঝতে সাধারণ পারছি। মানুষ তো হচ্ছে ভাবছে এগুলো একটা গণমাধ্যমের অল্টারনেটিভ একটা প্ল্যাটফর্ম। তারা ধরেই নিচ্ছে যে এইসব প্ল্যাটফর্ম গুলোতে যে তথ্যগুলো আসছে সেগুলো বুঝতে হচ্ছে পারছি। আমি কোনো আমি একটা ধারণা আপনার কাছ থেকে আনবায়াসড পেলাম। ওয়েতে আসছে। এবং এরপরে যখন আসবো আপনার কাছে তখন ক্রস বর্ডার যে প্রবলেমগুলো ছিল, অর্থাৎ দেশের বাইরে থেকে অপতথ্য ছড়ানোর যেই টেন্ডেন্সিটা ছিল সেটা কমেছে কিনা সেটা জানার চেষ্টা করব। মাহফিজ সাহেব, আপনি শুনলেন পুরো বিষয়টা। কিভাবে দেখছেন আসলে, মানে ঈদ, পূজা, পার্বণ কিংবা জাতীয় নানা রকমের ইভেন্ট যখন হয়, সেই ইভেন্ট মাথায় রেখে আলাদা করে গুজব প্রস্তুত হচ্ছে, সেটা ছড়াচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। ঝুঁকি কি বলবেন, এবং একই সঙ্গে টেকসই কোনো সলিউশন আছে কিনা, যেহেতু আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আছেন এবং তারা নিশ্চয়ই প্রোটেক্টেড থাকে? জি। ধন্যবাদ রাকিব হাসান আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মেহেদী হাসানের সাথে একমত, এবং তিনি বলেছেন যে যখন বিভিন্ন ধরনের ইভেন্ট হয় বা পলিটিক্যাল কোনো ধরনের চেঞ্জ আসে, তখন এই ধরনের গুজবের যে ইন্টেন্সিটি সেটা অনেক বেশি বেড়ে যায়। এটা একটা ফ্যাক্টফুল একটা স্টেটমেন্ট তিনি দিয়েছেন। এবং আপনি লক্ষ্য করবেন যে যেসব দেশে কোনো ধরনের পলিটিক্যাল বড় ধরনের চেঞ্জ আসে, সেই দেশে এই ধরনের গুজবের পরিমাণও বেড়ে যায়। জি। এবং বাংলাদেশের ব্যত্যয় ঘটেনি এবং ঘটছে না, এবং বাংলাদেশের পলিটিক্যাল পরিমণ্ডল একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে লাস্ট রেজিম পতনের পরে। এবং স্বাভাবিকভাবে আপনার যে রিপোর্ট আমরা দেখলাম তাতেও বলা হয়েছে যে স্পেসিফিক কোনো একটা দল বা কিছু পলিটিক্যাল কানেকশন আছে, এই ধরনের কিছু এন্টিটি এই ধরনের গুজবের সাথে জড়িত বলে কিছু তথ্য পাওয়া গেছে। এবং যেটা কিন্তু এই ধরনের রিসার্চ কিন্তু এই ধরনের ফ্যাক্টই তুলে ধরে। যখন কোনো রেজিম পরিবর্তন হয়, পলিটিক্যাল রেজিম, তখন নতুন যেই গভর্নমেন্ট ফর্ম করে সেই গভর্নমেন্টের লেজিটিমেসিকে আন্ডারমাইন করার জন্য অনেক সময় গুজব, পলিটিক্যাল যে গুজব আছে সেগুলোকে ছড়ানোর চেষ্টা করে, পলিটিক্যাল ডিসইনফরমেশন ছড়ানোর চেষ্টা করে। এবং আরেকটা হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক যে গুজবের কথা মেহেদী হাসান উল্লেখ করলেন, তার সাথে আমি যুক্ত করতে চাই এআই প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম এর আগেই গুজব ছড়াতে অনেক বড় ভূমিকা রাখছিল, তার সাথে এআই এসে সেই গুজবের সংখ্যা, পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। কারণ আপনি জানেন যে জেনারেটিভ এআই এর মাধ্যমে সিনথেটিক ডাটা কন্টেন্ট খুব মুহূর্তেই জেনারেট করে ফেলা যায়। টেক্সট হোক, সেটা ছবি হোক, ডিপফেক হোক, এই সিনথেটিক যে ডাটাগুলো আছে সেগুলো যাচাই বাছাই না করে প্ল্যাটফর্মে চলে যাচ্ছে, এবং মানুষ সেটা বিশ্বাস করছে অনেকাংশেই, এবং তাদের অনেক ক্ষেত্রে এবং আমরা সেগুলো আবার fact check ফ্যাক্ট চেক করার করতে বাধ্য হচ্ছি। মাহফিজ ইসলাম, আরো অনেক কিছু জানার চেষ্টা করব, একটা ছোট্ট বিরতি আমাকে যেতেই হচ্ছে, এবং ফিরে এসে আসলে সমাধানটাই খোঁজার চেষ্টা করব আপনার কাছ থেকে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ফ্যাক্ট নিউজ স্ক্যানারে আপনারা আছেন, রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে, এবং আমার সঙ্গে আমার অতিথি রয়েছেন। মাহফিজ ইসলাম, এর আগে বলছিলাম আসলে কি কি শঙ্কা, কি কি ঝুঁকি তৈরি করে, সমাধানের পথটা আসলে কি হতে পারে বাংলাদেশের অবস্থান থেকে? বাংলাদেশের অবস্থান থেকে আমরা এখন পর্যন্ত দেখছি যে ইন্ডিভিজুয়ালি ইউজারকে ডিটেইন করার একটা প্রবণতা দেখা যায়। কোনো ইউজারকে যদি আইডেন্টিফাই করা যায় যে এই ইউজার কোনো ধরনের ডিসইনফরমেশন বা ফেক নিউজ ছড়াচ্ছে, সেক্ষেত্রে পার্টিকুলারলি ওই ইউজারদেরকে ডিটেইন করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। বাট এটা কিন্তু সম্ভব না, কারণ যেভাবে মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন ছড়াচ্ছে সেটার মাত্রা অনেক বেশি। আপনি ইন্ডিভিজুয়াল ইউজারকে আপনি পানিশমেন্ট দিয়ে বা তাদেরকে প্রভিশনের আওতায় এনে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। আপনি সাস্টেইনেবল সমাধানের কথা বলছিলেন, দীর্ঘমেয়াদী যে সমাধান, সেটা করতে হলে আপনি হয়তো ফলো করতে পারেন ডিএস অ্যাক্ট, ইউরোপিয়ান ইউনিয়নের যে ডিজিটাল সার্ভিস অ্যাক্ট, যার আওতায়
ইন্ডিভিজুয়াল ইউজারকে প্রভিশনের আওতায় না এনে বা ডিটেনশনের আওতায় না এনে আপনি প্ল্যাটফর্মকে মনিটাইজ করবেন, প্ল্যাটফর্মগুলোকে অ্যাকাউন্টেবল রাখবেন। ফর এক্সাম্পল ফেসবুক বা ইনস্টাগ্রাম, মেটা ইন জেনারেল অথবা আদার্স যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, তাদের টাচ পয়েন্ট বাংলাদেশে থাকতে হবে, তাদের কন্ট্যাক্ট পয়েন্ট বাংলাদেশে থাকতে হবে এবং তাদেরকে অ্যাকাউন্টেবল রাখতে হবে। যে আসলে এই সুযোগটা কি আছে প্ল্যাটফর্মগুলোকে আমরা আমাদের জায়গা থেকে করতে পারি? কারণ আমাদের দেশে তো তাদের অফিস নেই এবং দেখা যায় শুধুমাত্র একটা থার্ড পার্টি দিয়ে তারা কেবল রেভিনিউ বা ট্যাক্সগুলো দেওয়ার চেষ্টা করে। এটা খুবই প্যারাডক্সিক্যাল একটি ব্যাপার, কারণ বাংলাদেশে ফেসবুক ইউজার বেস অনেক বেশি বাংলাদেশে। আমার ঠিক হিসাবটা জানা নেই, সেকেন্ড বা থার্ড পজিশনে আছে বাংলাদেশ ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও কাছাকাছি হবে। সেক্ষেত্রে এত বড় একটা ইউজার বেস যেই দেশে, সেই দেশে কন্ট্যাক্ট সেন্টার নেই সরাসরি। এটা আমি বলবো বাংলাদেশের পলিসিগত দুর্বলতা, বাংলাদেশের গভর্নমেন্টের দুর্বলতা। সেক্ষেত্রে অবশ্যই এই প্ল্যাটফর্মগুলোর সাথে এক ধরনের লিয়াজোগ করা উচিত এবং তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা উচিত, তাদের টাচ পয়েন্ট এখানে এস্টাবলিশ করা উচিত এবং তাদেরকে অ্যাকাউন্টেবল করা উচিত সর্বোপরি, এবং ইন্ডিভিজুয়াল কোনো ইউজারকে না। সেক্ষেত্রে সমাধান করা যেতে পারে। এবং ডিএসএ যেটার কথা বললাম, ইউরোপিয়ান ইউনিয়নে আছে, যেটা জার্মানিও ফলো করে, সেখানে আরেকটি ব্যাপার তারা করে, সেটা হচ্ছে যে কোম্পানিগুলোকে, ফেসবুক বা ইনস্টাগ্রাম এর মতো বড় বড় জায়ান্ট সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে প্রতি বছর একবার করে তাদেরকে রিপোর্ট জমা দিতে হয়, অ্যানালাইজ করে যে কি ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন অ্যাপ্লিকেশন হয়েছে তাদের থ্রুতে, সেগুলোর একটা রিপোর্ট ইউরোপিয়ান ইউনিয়নে তাদেরকে অবশ্যই জমা দিতে হয়। তো এই ব্যাপারগুলো যদি বাংলাদেশে অ্যাডপ্ট করা যায় তাহলে হয়তো যে টেকসই বা সাস্টেইনেবল একটা সলিউশনের দিকে আমরা যেতে পারবো। বাপি ইসলাম, আজ আপাতত এখানে থাকুক এবং সামনের আয়োজনে আপনাকে বলে রাখি, আমরা যেহেতু আপনি নিজে এআই ভিত্তিক গবেষণা করেন, কাজে এআই দিয়ে ছড়ানো গুজবগুলো চেক করার জন্য কিছু টুলস নিয়ে কথা বলার চেষ্টা করবো এবং নিশ্চয়ই সেদিন আপনার কাছ থেকে এমন কিছু তথ্য পাবো যেটা সত্যিকার অর্থে আমাদের দর্শকদের জন্য খুব কাজে আসবে। কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ দুজন অতিথি, জার্মানির গোয়েথে ইউনিভার্সিটির ফ্রাঙ্কফুটের এআই এবং ডাটা প্রাইভেসি রিসার্চার মাহফি ইসলাম এবং ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান হিউমার স্ক্যানার ফ্যাক্ট চেকার মেহেদী হাসান আমাদের সঙ্গে ছিলেন। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে নিয়মিত একজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়, এবং আপনারাও যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি তো দেখতেই পাচ্ছেন, fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/fakenewsscanner ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটক দেশীয় নাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন।